নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সংস্কার নিয়ে আলোচনা এখনো চলছে, কারণ সংস্কার এখনো রয়েছে, আলোচনা পড়বে। তবে দাবি দাওয়া নিয়ে উত্তাল হয়ে আছে, মাঝে মাঝে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ, মাঝে মাঝে উত্তালও হচ্ছে। এসব নিয়ে কথা বলার জন্য, এসব দাবি দাওয়ার আসলে লক্ষ্য কতটা রাজনীতি, কতটা অধিকার আদায়ের রাজনীতি, এসব নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে আছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। জনাব নুরুল হক নূর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনিও আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরো থাকছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার ফারহানা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই, সেই জন্য ছোট ছোট করে কিছু প্রশ্ন একবারে করে ছোট ছোট করেও কিছু উত্তর দিতে চাই। প্রথমে আপনার নুরুল হক নূর, আপনার কাছে যেতে চাই। আপনাকে আমরা সম্প্রতি পটুয়াখালী ৩ আসনে রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়ে স্থানীয় বিএনপির বাধার মুখে আপনি পড়েছেন। বুঝাতে চেয়েছেন যে আপনি যেভাবে বলবেন সেইভাবেই তাদের চলতে হবে, এইরকমটা কেন? আসলে বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন, বিএনপির লোকজনের সাথে বা বিরুদ্ধে আপনি কথা বলেছেন, এবং আপনার মতো করে আপনি এটা পরিচালিত করতে চেয়েছেন, সেটা কেন? মানে ইজ ইট লাইক জনাব নুরুল হক নূর? বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে জানিয়েছিলাম যে এলাকায় এই পরিস্থিতি ঘটবে এবং হতাহতের পরিস্থিতি ঘটতে পারে, কাজে আপনারা তাকে থামান। আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারবো না, আওয়ামী লীগ আমলেও তো আমাকে এইভাবে বাধা দেয়নি। এমনকি ওই দিন সন্ধ্যায় চর বিশ্বাস, আমার নিজের ইউনিয়ন, সেখানে বাজারের পাশাপাশি দুটো মিটিং হচ্ছিল, বিএনপির একটা মিটিং, আমাদের দলের একটা মিটিং, সেখানে চেয়ার সরাসরি হয়েছে, হাতাহাতি হয়েছে। সেইটি একটা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়েছে যে বিএনপির অফিসে গণ অধিকার পরিষদের লোকেরা ভাঙচুর করেছে। এই অভিযোগ তুলে গলাচিপা 10 দিনের 2 উপজেলায় আমার 17টি অফিস ভাঙচুর করেছে, রামদা দিয়ে কুপিয়েছে, ব্যানার ফেস্টুন পোস্টার গুলো ছেড়েছে। আমি বিএনপির শীর্ষ নেতাদেরকে বলেছি আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করুন, কিন্তু দুঃখজনক এই গত কয়েকদিনও এখন পর্যন্ত একটা তদন্ত আমি দেখি নাই। আপনার কাছে কি কিঞ্চিত মনে হয় জনাব নূর, আপনার কাছে কি কিঞ্চিত মনে হয় যে আপনার প্রতি যে বিএনপির ভালোবাসা সেটা একটু কমেছে? হতে পারে, কারণ ধরেন বিএনপি আওয়ামী লীগের মতো বড় দলগুলোতে আওয়ামী লীগের সময় দেখেছেন না, একদিকে নৌকা একজনকে দিয়েছে, আবার স্বতন্ত্র আরেকজনকে দামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি যদি জয়লাভ করে আসতে পারো তাহলে ঘরের ছিলাম না ওয়েলকাম। এখন একদিকে হ্যাঁ রাজনৈতিক মিত্রতার জায়গাতে হয়তো বিএনপি আমাকে এই আসনে তারা সহযোগিতা করার কথা বলেছে, আবার দিকে তাদের দলীয় ক্যান্ডিডেটও মাঠে নামিয়ে আমাকে একটা বেইজ্জতি করার জন্য, লাঞ্ছিত করার জন্য বা হামলা মামলা করার একটা পরিবেশ তৈরি করেছে। আমি যতদূর জানি এটা একটা লোকাল এখানে বড় ধরনের একটা গ্রুপ এবং কেন্দ্রীয় কেউ তাকে সাপোর্ট দিচ্ছে। তো এবং এটা বিএনপির, আমি এইটুকু বলবো, টপ লিডার থেকে শুরু করে সবাই জানে। তো গত বছরের সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতি চলছে, যেহেতু তারা তো কোনো পদক্ষেপ নেয় নাই, তাহলে তো অবশ্যই এটা বোঝাচ্ছে যে বিএনপির কোনো অংশের সিগন্যাল ওইদিকে আছে, এটা তো বাস্তব। এরকম মন্তব্য করছেন যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন, কখনো কঠোর সমালোচনা করেছেন, বিএনপির বিরুদ্ধে আপনার অবস্থান এক এক সময় এক এক রকম হচ্ছে। সেটা কি আপনার রাজনৈতিক সুবিধাটাই এখানে আপনি প্রধান বিবেচনায় নিতেছেন? কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট HM এরশাদের সাথেও তুলনা করছেন যে উনি যেমন একটা পার্টির নেতা হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন, আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্য করতেন। অবশ্যই রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায়, নিজের পলিটিক্যাল পার্টির স্বার্থটাও দেখবে অবশ্যই, কারণ সে যদি পজিশনে না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে। তো অবশ্যই রাজনৈতিকভাবে আমরা আমাদের দলীয় একটা অবস্থান আমরা দেখবো যে এইখানে একটা জোটে গেলে আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান ঠিক হয়, আমরা মাসের জন্য কি করতে পারছি। আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার 2 বছরের জন্য একটা জাতীয় সরকার করেন, 2 বছরের জন্য তারা করে নাই, যে কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই 2 বছরের জন্য সাপোর্ট দেইনি। আমরা বলেছিলাম যে আপনার নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটা নির্বাচনী রোড ম্যাপ দেন, অনেকদিন ধরে সেটা দেয় নেই, যে কারণে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন আমার রাজপথের গত 7-8 বছরের ভূমিকা অনেক প্রবীণ রাজনীতিবিদদের 70 বছরেও এই দেশে ছিল না, এইটুকু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। সেইখানে আমরা বিএনপির সাথে যেহেতু ছিলাম, যুগপৎ আন্দোলন করেছিলাম, বিএনপির সাথে আলাপ আলোচনায় বিএনপি বলেছে দেশের বাস্তবতায় তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আমরা আমাদের দলীয় পজিশন ছেড়ে বিএনপির পজিশন নিয়ে আমরা ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকারের চাপ তৈরি করেছি। এবং এই যে লন্ডনের যে বৈঠক হয়েছে, অবশ্যই লন্ডনের বৈঠক আর যাই থাকুক, এইটা বাংলাদেশের এই উত্তপ্ত রাজনীতির মাঠে আমি মনে করি কিছুটা হলেও পানি ঢেলেছে বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করেছে, এবং একটা অনিশ্চিত, একটা আপনি বলবেন সংঘাত কিংবা একটা অনিশ্চিত যে রাজনৈতিক
পরিস্থিতি ছিল সেটাতে কিছুটা হলেও একটা নিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তার প্রধান সেখানে, তার সাথে ডক্টর ইউনূস সরকার প্রধান, তার সাথে মিটিং হওয়ার ফলে আমি মনে করি দেশের স্থিতিশীলতা, রাজনৈতিক পরিবেশ এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে একটা ভালো ফলাফল পাওয়া যাবে। সেই ক্ষেত্রে জনাব নূর, একটা কথা আপনি একটু মনে রাখেন তো, ধরেন যদি লন্ডনে বৈঠক না হইতো, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে এপ্রিলের প্রথম ভাগে ইলেকশন হবে, বিএনপি দাবি করছিল ডিসেম্বর হবে, এখন এটা ফেব্রুয়ারিতে হবে, এই মানে প্র্যাকটিক্যালি তো ব্যবধানটা আসলে 2 মাসের বা 1.5 মাসের। এই 2 মাস বা 1.5 মাসের একটা সময়ের ব্যবধানের জন্য এত বড় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হইতে হবে, সেইটাও বা কেন মনে হয়েছে? 10 মিনিট একটা ফুটবল খেলায় আমি অতিথি হিসেবে গিয়েছিলাম, সেই খেলার মঞ্চ আগের রাতে ভেঙে দিয়েছেন। আমি সেটি বিএনপির স্থায়ী কমিটির 2 জন হওয়ার পরেই আমার বেশ কয়েকজন লোকজনকে আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে। এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন, আমি গিয়েছিলাম, বিএনপিরই সাবেক এক নেতা, তিনি মৃত্যুবরণ করেছেন, শেষে আমার সাথে কাজ করেছেন, তো তার একটা স্মরণ সভায়, সেই স্মরণ সভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার 3 কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে, বাজারে জনাব হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রামদা, বগি, চাপাতি, অস্ত্র সহ অবস্থান নিয়েছেন যে তারা এখানে গিলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন। তখন আমি সেটি পুলিশকে জানাই, পুলিশ আসে, প্রথমে এসপি পুলিশ পাঠায়, 2 গাড়ি পুলিশ পাঠায়, পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান মামুনের যে লোকজন, তাদের যে প্রস্তুতি, আমরা কিছু করতে পারবো না, আপনি উপরে কথা বলেন। তার মানে উপরে কথা হলো, ওসি বলছে, আমি বুঝছি তাহলে কি করতে হবে। আমি তখন পটুয়াখালীর সেনাবাহিনীর দায়িত্বে তাদেরকে জানালাম, তারাও 4 গাড়ি আসছে, পুলিশ 2 গাড়ি, সেনাবাহিনীর 4 গাড়ি, 6 গাড়ি আসার পরেও তারা আমার সাথে পার্সোনালি আলাপ করতেছিল, বলছে ভাই তাদের যে প্রস্তুতি, এখানে তারা রাস্তার পাশে ইট নিয়ে অবস্থান করছে, তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র, আমরা এখানে কতজন লোক, আমরা এই আপনাকে এখান থেকে এই পথ দিয়ে নিয়ে যেতে পারবো না, আপনি বরঞ্চ অন্য পথ দিয়ে চলে যান। আমি বলছি কোথায় যাব? তারা বলছে আপনি উপজেলা শহরে যাবেন না, আপনি জেলা শহরে যান। বলছে আমার বাড়ি উপজেলায়, আমি কেন উপজেলা, এই জায়গাটুকু আমি কেন জেলাতে, এই জায়গাটুকু আমি যাই নাই, আমি এই জায়গাটুকু দেখতেছিলাম। আমি কিন্তু ঘটনা আমি সেটা বলছি, আমি শেষ করছি, আমি যেটা বলবো, জি বল। হ্যাঁ, আমি বলছি যে শুনেন, যখন রাত্র আপনার 2:15 বাজে, 2:15 রাত্র, তখন পর্যন্ত তারা আমাকে বিকল্প পথে পাঠাতে চায়। আমি বলছি কেন, আপনারা এই আর্মি আসছেন, পুলিশ আসছেন, নির্বাচন হয়নি, এখনই যদি এইভাবে পরিস্থিতি হয়, আপনাদেরকে জিম্মি করে, আপনারা যদি বিএনপির অনেক গ্রুপ আছে, এখানে বিএনপি একটা বড় দল, সাবেক এমপির গ্রুপ আছে, অন্য আরো নেতা আছে, এখানে একটা গ্রুপের লোককে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, আমি একটা জাতীয় নেতা, একটা দলের সভাপতি, এখানে বিএনপিও তার নেতা কর্মীদেরকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমাকে সহযোগিতা করতে বলেছে, সেখানে বিএনপির একটা ছোট্ট গ্রুপ, তাদেরকে আপনারা এই নিবৃত্ত করতে পারবেন না, তাহলে আপনাদের নিরাপত্তার দরকার নাই, আমি বাঁচি মরি, আমি আমার মতো যাই। যেই কারণে তখন আমি ওনাদের সাথে কথা বলে আমি আমার মতো রওনা দিয়েছিলাম। তো যাই হোক, মাঝপথে আবার আমাকে প্রশাসনের কর্মকর্তারা ফোন দিয়েছে, ভাই আপনি চাইেন না আপনার নিরাপত্তা আগে, আপনার কিছু হয়ে গেলে সেটা আমি একটু ছোট করে দিয়েছিলাম। আমি একটু ছোট করে বলি নূর, এইটা তো আপনি জাতীয় নেতা, আপনি একটা জায়গায় যাইতে চাইতেছেন, আপনি প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইছেন, প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য, ওরা এসে দেখছে যে অনেকগুলি এখানে লোক সমাগম আছে এবং তারা যদি আপনাকে সেখানে এসকর্ট করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো, তাহলে হয়তো অনেক হানাহানি, হতাহতের ঘটনা ঘটতে পারতো। সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই বিনীতভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না। এইটা আপনি তখন আমাকে জেলা উপজেলা শহর থেকে ছেড়ে জেলা যেতে বলছে, উপজেলা থেকে ওই পথটা ব্যবহার করতে না বলছে, ওই পথটা কেন পালিয়ে যাব, ওই পথটা কেন আমার না, ওই পথটা ব্যবহার করতে আমার উপজেলা শহর থেকে আমি পালিয়ে জেলায় যাব। আপনার কাছে কি আপনি আর্মি পুলিশের কাছে, জনাব নূর, আপনি কি আর্মি বা পুলিশের কাছে এই দাবি জানাতে চেয়েছিলেন যে আপনি ওইখান দিয়েই যাবেন এবং দরকার হলে 10টা 20টা 50টা গুলি করে মেরে তারপরেও যাবেন, মানে এই গত সরকারের আমলে সেনা সরকার না, এখানে তো মারামারির তো কোনো কেস হয় না। ওনারা যদি জাস্ট সিম্পল ভাবে যদি ওদের সাথে কথা বলে বলতো যে এখানে তারা যাবে, আপনারা এখানে পথটা ছেড়ে দেন, কারণ আমার
রক্ত রোধ করার তাদের অধিকার নাই। আপনার কাছে তো একজন আপনি সন্ত্রাসীর কাছে পরাজয় বরণ করবেন, তারা আপনার রাস্তাঘাট অবরোধ করে আপনার কাছে আমি কি কাউকে মার্ডার করেছি? আমি কি সেখানে চাঁদাবাজি করতে গেছি? আমি একটা রাজনৈতিক কর্মসূচিতে গেছি, সেখানে কেন তারা আমাকে অবরোধ করবে? এটাই তো তাদের অপরাধ। আপনার কাছে কি মনে হয়েছে তারা কেন কথা বলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন নাই? এখানে আমি যতদূর জানতে পেরেছি তারা বলেছে ডিসি সাহেবের অনুমতি নাই। যেটা আমি বলছিলাম, এখানে জনাব হাসান মামুন ছাত্র দলের নেতা ছিলেন, ডিসি হচ্ছে তার কর্মী ছিলেন বোধহয়, এবং জনাব হাসান মামুনের ওয়াইফ একজন ডিসি, তিনি বগুড়াতে বর্তমানে ডিসি আছেন। তো তাদের কলিগ, সেই সুবাদে ডিসি সাহেব, আমি এর আগেও ঈদের সময়, গত ঈদের সময় আমি এটা এই তার মানে তারা কাজ করে তাদেরকে অভিযোগ করেছিলাম। আমি সার্কিট হাউসে ছিলাম, আমি একটু বলি, আমি সার্কিট হাউসে ছিলাম, আমার রুমের কথোপকথন গোপনে ভিডিও করে ডিসি হাসান মামুনের কাছে পাঠিয়েছি। ডিসি সাহেব অনুমতি না দেওয়ায় পুলিশ ওখান থেকে আমাকে, তারা উপজেলা শহর থেকে ছেড়ে আমাকে জেলা শহরে চলে যেতে বলছে, যে এলাকায় তখন একটা বার্তা চলাবে যে বিপিনুর পালিয়ে গিয়েছে বা হাসান মামুনের কর্মীরা তোপের মুখে এলাকায় থাকতে পারে না। আমি এটা তো করতে পারি না, আমার একটা ব্যক্তিগত রাজনৈতিক অবস্থা আছে না। রাইট, এটা তো ভয়ঙ্কর অভিযোগ। মানে আপনি কি মনে করেন যে একজন মানে বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন, কর্মরত জেলা প্রশাসক, আপনাকে সার্কিট হাউসের রুমে আপনার অজান্তে ভিডিও করে সেটি আবার আরেকজন রাজনীতিবিদের কাছে দিয়েছেন, এই অভিযোগ আপনি করছেন, তো ভয়াবহ অভিযোগ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যে রেজওয়ানা, আপনি আসিফ নজরুল স্যার, উপদেষ্টা আসিফ নজরুল, রেজওয়ানা, সালেউদ্দিন সাহেব, 3 উপদেষ্টা, জনপ্রশাসনের মোখলেস সাহেবকে আমি গত ঈদে, ক্যাবিনেট সেক্রেটারিকে, সবাইকে আমি অবহিত করেছি বিষয়টি। এবং এই ডিসির মূলত আশকারাতি, তারা আমাকে এলাকায় একটা অপদস্থ করতে চেয়েছে, রাজনৈতিক ভাবে আমাকে পরাজিত করতে চেয়েছে, মানুষের কাছে ছোট করতে চেয়েছে, এবং এর সাথে ডিসির একটা ইনভলভমেন্ট আছে। যে কারণে তখন আমি প্রশাসনের আরো উপরে কথা বলেছি যে আমাকে যেন এইখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। আমি কেন আমার উপজেলা শহর ছেড়ে আমি জেলা, আমি বুঝতে পারছি। তার মানে কি এই যে পাওয়ার গেমটা চলতেছে, আপনি কি মনে করেন যে হাসান মামুন সাহেব, যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন, উনি কি বিএনপির হয়ে পাওয়ার প্র্যাকটিস করছেন, নাকি উনার নিজস্ব যোগাযোগের মাধ্যমে, উনার স্ত্রীর কথা বললেন, অন্য যোগাযোগের কথা বললেন, এটা কি বিএনপির কে আপনি অ্যাকিউজ করছেন? এখন যেহেতু ধরেন, এটা আপনি জানেন, বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলোতে পদে থাকলে নেতার পিছিয়ে মৌমাছির চাকের মতো লোক থাকে, পদে না থাকলে 5 জন লোক তার পিছনে হাঁটে না। তো তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সেই সুবাদে তিনি মনোনয়ন চান, এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে, তো স্বাভাবিকভাবে তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করি। এবং আমি আপনাকে এইটুকু বলি, এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি, আমি দুপুরবেলা, আমি আপনার এখানে নাম না বললাম, আমরা আপনার কাছে পরে আয়শা একবারে শুনি এই ব্যাপারটা নিয়ে। আপনি আপনার মন্তব্য করেছেন আসলে কেন এটা হয়েছে। আমি অন্য একটা জায়গা থেকে একটা ব্যাপার আপনি বিশ্বাস করতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এরকম কথাও হয়েছে যে লন্ডনে ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে, এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নানা ব্যর্থতা, আমি বলবো না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সরকার অনেক কিছু করেছে যেটা আসলে সে পরে তারে এটা একটা কনসিকুয়েন্স সামনে আসতে পারে, সেটা থেকে তাকে দায় মুক্তি দেওয়ার জন্য নাকি একটা আলোচনা হয়েছে। কেউ যখন আবার এই কথাটা সামনে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজে লাগাতে চায় বিএনপি সরকার যদি তারা ক্ষমতায় আসে, কেউ বলতেছেন যে ডক্টর ইউনূসকে বিএনপি রাষ্ট্রপতি করার ব্যাপারটাও চিন্তা ভাবনা করতেছে। এই ব্যাপারে আসলে আপনি কি বলেন? আসলে কি ওরকম কোনো দায় মুক্তি দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের? অনেকেই বলতেছেন কিন্তু যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের, তার লোকজনের, মানে এদের কিছু প্রমাণও আমরা দেখতে পাই যে যেই 3 উপদেষ্টা পদত্যাগ দাবি করেছিল বিএনপি, 2 জন ছাত্র উপদেষ্টা এবং একজন উপদেষ্টা জনাব খলিলুর রহমান, সেই খলিলুর রহমান সাহেবকে কিন্তু আবার ডক্টর ইউনূস সাহেব পাশে রেখেছেন বিএনপির এই বৈঠকের জন্য। তো এইটা এরকম মনে হইতে পারে কিনা যে কোন একটা নেগোসিয়েশন হইতেছে, আন্ডার দ্য টেবিল কোন একটা ডিলিং হইতেছে? দেখুন, বিএনপি ভোটের রাজনীতি করে, আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে। বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে, বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা, এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে 2001 সালে গিয়ে জোট করেছে। কিন্তু গত 15 বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে
হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো, কিংবা ধরুন একেবারে লিগ্যাল ফ্রেম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে করা হয়েছে। বিএনপি কিন্তু 3বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে, কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই। হ্যাঁ, আমি অস্বীকার করবার কোনো উপায় নেই, বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে, বিএনপি নিজামী গাড়িতে পতাকা তুলে দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, এগুলো অস্বীকার করবার কিছু নেই, এগুলো ইতিহাস, এগুলো আমরা সকলেই জানি। তবে বাংলাদেশে রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল 96 সালে, তখন কিন্তু তারা তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে, যদি নামটা যদি ভুল না করে থাকি, হ্যাঁ, তো তারা তুলে দিয়েছিল। সো একটা বিষয় বলেন। না, আমি কিছু বলতে চাইতেছি না, আমি শুধু মনে করাই দিতে চাচ্ছি যে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম, সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম, কিছু হলে বিএনপি জামাতের দোষ দিত, তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ, বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন? না না, আমি জাস্ট এটুকু বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে, বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে। আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। বাংলা আত্মরের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনূস সরকারের। Isn't it a very alarming news? এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন, আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল, হ্যাঁ, এই দুটো দল ইসলামপন্থী, তাদের ব্যাপারে 71-এর এই দল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে। পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না, যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হলো যে তৎকালীন জামাতে ইসলামী এবং অন্য দুটো ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে। তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি, সো আমি আসলে পুরোটা পড়তে পারিনি। এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে এবং জামাতের অ্যালাইড যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি। আপনি দেখুন এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার, তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তি আওয়ামী লীগের মতন কোনোদিন ক্ষমতায় আসে নাই। বিকজ আওয়ামী লীগ যেটা করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র, এই প্রতিটা জিনিসকে গত 15 বছরে তারা ধ্বংস করে দিয়েছে। আমি একটু আপনার সাথে সামিল হই এই ব্যাপারে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আওয়ামী লীগ সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের যে স্পিরিটটার কথা তারা বলেছে তার বিপক্ষে তার প্রতিটা অবস্থা ছিল, কি বলে প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা, মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের ক্ষেত্রেও তারা 10-0 পেয়েছে। কিন্তু আপনি যদি একটু বিএনপি রাজনীতিটা যদি একটু বলেন একটু সুবিধা। দেখুন, বিএনপির হাত ধরে কিন্তু এই যে 4র্থ সংশোধনী, যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্পিরিটটাকে নষ্ট করে দেয়, একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায়, আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায়, সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে। আমি একবারও বলছি না যে বিএনপির শাসনামলে বাংলাদেশ বেহেশত ছিল, বাট তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সবসময়। সো অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্সের দিক থেকে যদি আপনি হিসাব করেন, কোনো দল পারফেক্ট না, কিন্তু তারপরে যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন, তাহলে বিএনপির সঙ্গে আমি খুবই বিনীতভাবে বলি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো তুলনাই হয় না। আপনি দেখুন, বিএনপি 31 দফা দেওয়ার আগে ভিশন 2030 দিয়েছিল, সেটা দিয়েছিল 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খুব ইন্টারেস্টিং, বিএনপি অনেকগুলি সংস্কার প্রস্তাব করেছে, 31 দফা খুব ভালো, কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি এসছে, তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে, কারণ তারা বুঝতে পারতেছে যে তাদেরকে আওয়ামী লীগের মতো করে দেশ শাসন করতে হবে, তাদেরকে আরেকজন মানে মানে আমি কি বলবো, মানে শেখ হাসিনাকে আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হতে হবে। একদম না খালেদ, আমি আপনাকে খুবই বিনীতভাবে আমি আপনার সঙ্গে আপনি একটু সময় দেন, আমি বলি কেন ডিফার করছি। আচ্ছা, বিএনপি এটা বলেছে যে যেই সংস্কারগুলো মূল, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এক ব্যক্তি পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, সংবিধানে সংসদে আপার হাউস লোয়ার হাউসের প্রভিশন আনা,
আর্টিকেল 70 সংশোধন করা, এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার, এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া, যেই সংসদে 2/3 মেজরিটির ভোট লাগবে, মানে 2/3 সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে। সো বিএনপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বা যে দলের রাষ্ট্র ক্ষমতায় যায়, সংবিধান সংস্কার করার জন্য 2/3 মেজরিটি দরকার,